গল্পের নাম দ্য সাইলেন্ট ম্যানার। পর্ব 16 আর 17। লেখিকা ডায়না ইমরোজ লাকি। ফারদিনার চোখের আকার বড় হল। তাকে কেন কেউ নিতে আসবে? তার সাথে শত্রুতা কিসের? আমাকে নিতে আসছে মানে? সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও। আগে সিগারেট, পরে সব। তুমি এত পাখির মতো ফটফট কর কেন? পাখির মতো ফটফট কোথায় করলাম? তুমি কি ঝগড়া বাঁধাতে চাচ্ছ? মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না। ওরা তর্কে হেরে শুধু নাকে চোখে কান্না করতে পারে। এখন থেকে আমি আর কথা বলবো না। সুফিয়ান সিগারেট ফেলে বলল, কথা বলার সময় বিরতি নিতে হয়। থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেয়া যায়। বুঝলে? বুঝেছি। কি বুঝেছ? আমাকে ওরা কেন নিতে এসেছে, এই প্রশ্নের পর তুমি যে সময়টুকু চুপ ছিলে ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছ। এখন বল। ওরা হয়তো তোমাদের শত্রু। আমাকে দেখে সামনে এগোয়নি। আমাকে নিয়ে ওরা কি করত? তুমি ও যেখানে, আমিও সেখানে। ওরা কি করত কিভাবে বলবো? দুজনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে ৩৫ মিনিটের মধ্যে বাড়ির কাছে তারা পৌঁছে যায়। সুফিয়ান অশ্ব থেকে নেমে লাগাম ধরে ধীরে ধীরে হাঁটতে লাগল। ফারদিনা অশ্বের পৃষ্ঠায় বসে আছে। সুফিয়ান চুপচাপ। তার নীরবতা ফারদিনার ভালো লাগে না। বলল, তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি। কি করেছ? গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের উপর। আমি রোজ ওদের যত্ন নেই। হঠাৎ গোলাপের গাছ লাগালে? গোলাপের গন্ধ স্নিগ্ধ। আমাদের অনেক ফুল গাছ আছে, গোলাপ ছিল না, তাই আমি গোলাপের ঘাটতিও পূর্ণ করলাম। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওদের যত্ন নিতে হবে, নয়তো মরে যাবে। আমি যত্ন নেব। তুমি গাছগুলো দেখে এসো একদিন। আচ্ছা যাব। একটা কথা বলবো। বলো। তুমি আমার উপর বিরক্ত? হ্যাঁ, আজকাল খুব জ্বালাতন করছো আমায়। আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেব সেদিন তুমিই বিরক্ত হবে। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দিবে? যেদিন দেব সেদিন জানতে পারবে। জানি না তোমার দেয়া গোলাপ কাকে দাও, দেখতে পারব কি না, রসিকতা করে বলল সুফিয়ান। ফারদিনা কোমল কণ্ঠে বলল, পারবে। কিন্তু তুমি তো আমার উপর বিরক্ত। যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাব সেদিন বুঝবে। তখন থেকে উল্টো পাল্টা কি বকছ? ঠিকই বলছি। যেদিন দেখবে আমার গোলাপগুলো অয়ত্নে ঝরে পড়ে গেছে সেদিন ভাববে আমিও ঝরে গেছি। সুফিয়ান বেশ বিরক্তি হল। অতি কষ্টে বিরক্ত স্বর আড়াল করে নম্র কণ্ঠে বলল, আমি বিরক্ত হচ্ছি না। আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি, বিনা বিরতিতে। ভালো না? ফারদিনা মুখ ভেঙচে দিল। তালুকদার বাড়ি সোজা গিয়ে ডান দিকে। তার আগে সুফিয়ান এর বাড়ি। ফারদিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে। সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথেই থাকতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সুফিয়ান বলল, অশ্ব থেকে নেমে আসো। অশ্ব নেয়া যাবে না। ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি। এটাই চেয়েছিল ফারদিনা। তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ। সে বায়না ধরলে সুফিয়ান ঠিক রাজি হয়ে যাবে। প্রত্যেক নাছোড় বান্দা মেয়েদের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি করা হয়। ফারদিনা বিশ্বাস করে তার জন্য সুফিয়ানকে সৃষ্টি করা হয়েছে। একদিন আদিব ভাই কথায় কথায় বলেছিল সুফিয়ান এর অনেক রাগ। ওর সামনে কেউ অন্যায় করতে পারে না, অকাজের কথাও বেশি বলা যায় না। অথচ ফারদিনা বিনা বিরতিতে এটা ওটা বলতে থাকে। সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে। তার খুব ভালো লাগে। অশ্ব থেকে নামল। সুফিয়ান আগে আগে যাচ্ছে। ফারদিনা পেছন পেছন হাঁটছে। হঠাৎ মনে হল পেছনে কেউ আছে। ঘুরন্ত গতিতে পেছন ঘুরল। একটা লণ্ঠনের আলো হঠাৎ যেন গাছের আড়ালে চলে গেল। চোখের ভুল। এত রাতে কেউ বাইরে থাকে না। সামনে ঘুরে চুপচাপ হাঁটা ধরল। সুফিয়ান ঘরের সামনে পৌঁছে অশ্বকে বেঁধে রাখল একটা খুঁটির সঙ্গে। ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে দিয়ে আসি। প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই, কবে না জানি ধরা খেয়ে যাই। এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ, ঘরে ঢুকতে দিবে না? ঘরে ঢুকতে দেব মানে? এই রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকব, লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে। জানো?
জানি না। পাথর কেন মারবে? উফ, ভুলভাল কাজ করলে মারে। এটা পূর্ব নিয়ম। এসব নিয়ম টিয়ম আমি মানি না। কবে মরে যাই কে জানে। আমার শখ করেছে আজ তোমার সাথে থাকব। সুফিয়ান দাঁতে দাঁত চেপে চেয়ে রইল। সে যেন হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। আশেপাশে দৃষ্টি বুলালো। মেয়ে মানুষের আবদার পূরণ না করলে চিৎকার দিয়ে উঠতে পারে। মেয়েদের বিশ্বাস নেই। ফারদিনা সুবিধার নয়। সুফিয়ান নিজের থুতনিতে হাত বুলিয়ে বলল, এসো ভেতরে। ঘরটিতে ঢোকা মাত্রই ধূপের গন্ধ আসে। সুফিয়ান লণ্ঠন ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল। ফারদিনা বিছানার উপর পা তুলে বসল। সুফিয়ান বলল, মনে হয় তোমার বাড়ি। যেভাবে বসেছ। তুমি জানো, ছোট্ট ঘরেও যে শান্তি পাওয়া যায়, বড় বড় রাজপ্রাসাদেও তা পাওয়া যায় না। কেউ রাজপ্রাসাদ চায় আয়েশের খোঁজে, কেউ মাটির ঘর খোঁজে প্রিয় মানুষের মন পিঞ্জরের মাঝে, বলল সুফিয়ান। হাতে ভাতের থালা। বসল ফারদিনার সম্মুখে। ফারদিনা জিজ্ঞেস করল, ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে? প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায়? সুফিয়ান তার রেশ না টেনে ভাত মাখাতে মাখাতে বলল, আমার জন্যই রান্না করেছিলাম। একজনের খাবার। খেয়ে নাও। এগুলো কিসের তরকারি? শুটকি। আমার শুটকি মাছ ভীষণ পছন্দ। এই মাছের কিছু ভালো দিক আছে। কি? দীর্ঘদিন সংগ্রহ করা যায়। রান্না করতে ঝামেলা হয় না। তাছাড়া এই মাছে আছে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ। এতে সামান্য নুন এবং তেল থাকায় শরীরে শক্তি যোগায়। শক্তি দরকার কি না বলো? দরকার। কিন্তু আমি শক্তি দিয়ে কি করব? আমি খাব না, তুমি খাও। তুমি আমার অতিথি, সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয়, নয়তো বরকত কমে যায়। জানো তো নাকি? জানি। সুফিয়ান ফারদিনাকে এক লোকমা খাবার তুলে দিল। ফারদিনা ভাতটা গিলে বলল, তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা? শুটকি দিয়ে ভাত, ঝাল ঝাল হাঁস ভুনা। মিষ্টি? আমি মিষ্টি পছন্দ করি না। আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে। মিষ্টি কথায় আর মিষ্টি খাওয়া দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত। একটাই হয় মধুমেহ, অন্যটায় বিশ্বাস নষ্ট। তুমি ভুল কেউ যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে। তোমার সাথে আর কথা বাড়াচ্ছি না। আমি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার ক্ষমতা ও যুক্তি দুটোই রাখি। ফারদিনা সুফিয়ান এর কথাগুলো উড়িয়ে দিয়ে বলল, যুক্তিতে উক্তি তৈরি হয়, উক্তিতে জীবন চলে না। বুঝেছ? সুফিয়ান জবাব দিল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। ঘরের বাইরে এসে সুফিয়ান একবার অশ্বের দিকে দেখল। অশ্ব ঠিকঠাক আছে। ওর কাছে 3টে লণ্ঠন জ্বলছে। আশেপাশে দেখল, কাউকে দেখা যাচ্ছে না। এত রাতে সবাই ঘুমে। ফারদিনা টেবিলের উপর বসল। একটা বই খুল। বইটির নাম নূরজাহান। দুটো বইয়ের পাতা উল্টালো। গল্পের শুরুতে সেলিম নাম দেখা গেল। ফারদিনার ধৈর্য কম। বই পড়ার মতো ধৈর্য তার নেই। সুফিয়ান কিভাবে পড়ে নিজে গল্প লিখে? অনেক ধৈর্যশীল একজন পুরুষ। সুফিয়ান দরজা লাগিয়ে দিল। ফারদিনার পাশে দাঁড়াল। বই পড়ছ? আমার বই পড়ার অভ্যাস নেই। ধৈর্য নেই। নূরজাহান কে? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। পরবর্তীতে উনি যখন শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব পান তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয়। সম্রাট জাহাঙ্গীর, তার সঙ্গে প্রেম হয় মেহেরুন্নেসার। কিন্তু দুর্ভাগ্যবশত মেহেরুন্নেসার বিয়ে হয় অন্য একজন এর সাথে। তিনি ছিলেন সৈন্য শের আফগান খান। তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র 13 বছর। এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিবাহ করেন। তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর মেহেরুন্নেসা থেকে নূরজাহান নাম দেন। নূরজাহান, যার অর্থ বিশ্বের আলো। সুফিয়ান থেমে পুনরায় বলল, ভাগ্যর কি লীলা খেলা দেখেছ, বিচ্ছেদের 13 বছর পরেও পূর্ণতা পেল। আর এটা গল্প নয়, বাস্তব ঘটনাগুলো। ফারদিনা টেবিলের উপর চোখ বুলাল। সুফিয়ান এর লেখা গল্পটা খুঁজছে, পাচ্ছে না। জিজ্ঞেস করল, তুমি যে গল্পটা লিখেছ সেটা কোথায়? গল্পের নাম কি? তুমিও কি বাস্তব প্রেমের গল্প লিখছ? সত্যই একসময় কাল্পনিক রূপ নেয়া। বাস্তবতা থেকেই লিখছি। গল্পের নাম সময় হলে জানবে।
সুফিয়ান সিগারেট ধরাল। ফারদিনা বলল, আমি একটান দেব। সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, মেয়েদের কোমল ঠোঁটে আগুন মানায় না। তুমি কেন খাচ্ছ? অভ্যাস। অভ্যাস ত্যাগ কর। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাসের দরকার হয়। আমি কি তোমার ভালো অভ্যাস নই? এত সময় আমার সাথে পাঠ করছো, অথচ সিগারেটের কথা ভুলছ না। সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, জবাব দিল না। ফারদিনা জানালার দিকে এগিয়ে গেল। জানালার পর্দা ফাঁকা, শো শো করে বাতাস ঢুকছে। দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে। কৃষক তার চাষ দেখছে। সুফিয়ান ফারদিনার গা ঘেঁষে দাঁড়ায়। ফারদিনা বলল, সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহান এর প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের প্রেম হয়েছিল। সে ব্যর্থ হয়। জাহাঙ্গীরের মতো তার আর প্রাক্তনের সাথে দেখা হয়নি। সে নিশ্চয়ই তোমার আদিব ভাই। তুমি কিভাবে জানলে? আদিবের সাথে যখন পরিচয় হয় ও তখনই সব খুলে বলে আমার সাথে। আচ্ছা, শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয়? এই ধরো, তুমি আমাকে আক্রমণ করতে আসলে, এরপর আমার রূপ থেকে থমকে গেলে। সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ সম্ভব। কেননা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিই হচ্ছে মেয়েরা। তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন, শুধু হাতের আঙ্গুল দেখেও প্রেমে পড়া সম্ভব। সেখানে সুন্দরী মায়াবতীর রূপ দেখে একটা পুরুষ থমকে যেতেই পারে। ফারদিনা উৎফুল্ল হয়ে বল, ইস, আমার সাথে ও যদি এমন হতো, কতই না ভালো হতো। হয়তো আমি ততটা সুন্দরী নই। তাছাড়া আব্বার শত্রুদের এখন আর দেখাই যায় না। সুফিয়ান বলল, সেসব ছাড়ো, চল। ঘরের পেছনের দিকে একটা দিঘি আছে, কাছেই। সেখানে যাই। বন্ধ ঘরে বসে থাকা ঠিক হবে না। কেন? আমার তো বন্ধ ঘরই ভালো লাগে। সুফিয়ান নিঃশব্দে হাসল। তুমি সরল। আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমার ঘরেই থাকব। সুফিয়ান ফারদিনার হাত ধরে বলল, আরে মেয়ে, চলো। বন্ধ ঘরে থাকলে কখন কি হয়ে যায় বলা যায় না। মেঘের ওপারে চাঁদের বসবাস, তার সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারারা। দিঘির পাড়ে বড় বড় গাছ, গাছের পাতার ফাঁক ভেদ করে জ্বলে পড়েছে চাঁদের আলো। মাছের সাঁতারে জলে একটু পর পর ঢেউ খেলে। রাত ঠিক ৩টের কাছাকাছি। ফারদিনা সিঁড়ি বেয়ে জলের ধারে গেল, বসে জলে পা ভেজালো। সুফিয়ান ঘাট থেকে দেখছে। পকেট থেকে বের করল সিগারেট। ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল। ম্যাচের আলো তার চোখ দুটো ছলছল করে উঠল। সিগারেট টানতে টানতে পায়চারি করল। দৃষ্টি তার ফারদিনার দিকে, বেশ আকর্ষণ নিয়ে তাকে দেখছে। ফারদিনা হাত ভিজিয়ে উপরে চলে আসে। সুফিয়ান স্থির চোখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে। ফারদিনা বলল, কি দেখছ? সুফিয়ান জবাব দিল না। চোখের ভাষাতেও জবাব পাওয়া গেল না। ফারদিনা ঢোক গিলে বলল, এভাবে কি দেখছ? সুফিয়ান সবে জেন হুশে ফিরল। থতমত খেয়ে বলল, তোমাকে দেখছিলাম। তোমাকে বাড়িতে দিয়ে আসি, চলো। হয়তো আর কিছু সময়ের পর ভোরের আলো ফুটবে। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ। যখন আমি থাকব না তখন বুঝবে তুমি কি হারিয়েছ। তার আগে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। ফারদিনা বিস্ময়ে বল, মানে? সুফিয়ান হাসল। হাসির এক পর্যায়ে চোখের জল মুছল আড়ালে। বলল, মানুষ কত কারণেই তো হারিয়ে যায়, তাই না? আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। ফারদিনা রেগে বল, হয়েছে, বিরক্ত হচ্ছ? থাকো তুমি, আমি চলে যাচ্ছি। বলে ফারদিনা পথের দিকে হেঁটে যেতেই সুফিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল, ওহে আমার রাগিনী, রাতে এভাবে কোনো মেয়ের সাথে থাকিনি। ফারদিনা যেতে যেতে বলল, আর থাকতে হবে না, আমি চললাম। সুফিয়ান দ্রুত হেঁটে ফারদিনার পথ রোধ করে দাঁড়ায়। ফারদিনা দাঁড়িয়ে গেল। সুফিয়ান ধম করে বলল, তোমার আব্বা রশিদ তালুকদার তো? সত্যি কি উনি তোমার আব্বা নাকি তোমার মা? ফারদিনা চোখ কপালে তুলে তাকাল। সুফিয়ান বলল, আসলে আমি বলতে চাইছিলাম, তোমার যে রাগ, একটু হলেই অজগর সাপের মতো ফসফস শুরু কর। রশিদ চাচা তো এত রাগী না। আপনার খুব হাসি পাচ্ছে তাই তো? হাসুন আপনি, আমি গেলাম। আরে বাহ, তুমি থেকে আপনি হয়ে গেলাম। কি মেয়ে মানুষ রে, সাংঘাতিক। তোমাকে যে বিয়ে করবে সে তো গেল। পান থেকে চুন খসলেই গর্দান কেটে নিবে বলে হাসল। ফারদিনা হঠাৎ চোখ বড় করে তাকালো।
সুফিয়ান তার দিকে দেখল। ফারদিনা সুফিয়ানকে অতিক্রম করে তার পেছনের দিকে চেয়ে আছে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিকক্ষণ এর জন্য হয়ে যায়। চোখের আকার বড় হয়ে যায়, স্থবির হয়ে যায়। কি দেখছ? সুফিয়ান জিজ্ঞেস করল। তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সুফিয়ান ধীর স্থির হয়ে পেছনে ঘুরল। দূরে কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। চোখ দুটো সাদা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে। 10 থেকে 15 হাত দূরে লোকটি। সুফিয়ান লোকটির দিকে এগোতে চাইল। ফারদিনা সুফিয়ান এর হাত ধরে বলল, যেও না, আব্বার লোক হতে পারে। দেখে ফেললে নির্ঘাত শেষ। ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে। ছাড়ো আমাকে। ও ওভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করি। কিছু বলার থাকলে তো বলবে। সুফিয়ান গেল। ফারদিনা তার পেছনে পেছনে হাঁটল। মজিদ মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তার শরীরের রং কালো। কালো মানুষের চোখের মণি সাদা থাকে। চোখের চারপাশ কালো থাকায় চোখের মণি বেশ সাদা দেখায়। এর আলাদা কোনো বৈশিষ্ট্যতা নেই। সুফিয়ান জিজ্ঞেস করল, চাচা, আপনি এখন এই রাতে বাইরে কেন? কিছু হয়েছে? মজিদ মিয়া নিশ্চুপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুফিয়ান একবার ফারদিনার দিকে দেখল। এরপর মজিদ মিয়ার দিকে চেয়ে বলল, চুপ করে আছেন যে, কিছু বলবেন? বাবা, আমার মাইজাডা কিছুক্ষণ আগে মারা গেছে। দাফন কাফনের লিগা কিছু টাকা দরকার। সুফিয়ান অবাক চোখে বলল, কি বলছেন? কিভাবে মারা গেল? চলুন আমিও যাব আপনার সাথে। মজিদ আপত্তি স্বরে বলল, না, তুমি সময় কাটাও। মাইজা মানুষ, রাইতে দাফন কাফন করাই ভালো। এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে হয় না। দোকান বন্ধ। মানুষের মরণের সময় নাই। দোকান খোলাই আছে। সুফিয়ান কথা না বাড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দিল। টাকাটা নিয়ে মজিদ মিয়া পথে হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পেছন ঘুরল। সুফিয়ান ও ফারদিনা নিশ্চুপে চেয়ে রইল। মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হল। ফারদিনা বল, মেয়ে চলে গেছে তো, এই জন্য হয়তো মাথা ঠিক নেই। আজ বৃহস্পতিবার। রশিদ তালুকদার এর আজ রাগ দেখানোর দিন। সকাল সকাল ঘুম থেকে বেশ চেঁচিয়েছেন বাড়ির সকলের সাথে। এই রাগের কারণ কেউ জানে না। মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎই বিগড়ে যায়। তখন কারো সাথে রাগ না দেখালে যেন ভেতরের ভাবটা সরে না। মানুষ যখন রেগে যায় তখন কি করে? চেঁচামেচি করে, কেউ ভাঙচুর করে, কেউ অন্যকে আঘাত করে বসে। না, এটা চরম অন্যায়। কারণে রাগ দেখানো যায়। সবাই এটা মেনে নিলেও অকারণে রাগ দেখালে সেটা কেউ মেনে নেয় না। অকারণে রাগ দেখালে লোকে তাকে গর্ধুপ বলে। আজ সূর্যের দেখা মিলেনি। শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এর কোনো মানে নেই। সূর্যর তাপ ছাড়া প্রকৃতি আজ শীতল হয়ে আছে। চারদিকে ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। কুদ্দুস হাতে খেজুরের রস কলসিতে করে নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। রশিদ বসার ঘর থেকে দেখলেন। ডাকলেন, কুদ্দুসকে। কালু, ওই কালু, এদিকে আয়। কুদ্দুস বিরক্ত হয়ে দাঁড়ায়। রশিদের কথার পাল্লায় সে পড়তে চাইছিল না, কিন্তু এখন উপায় নেই। কলসি হাতে নিয়েই বসার ঘরে গেল। ভেতরে ওর প্রচুর রাগ। আজমাতের কাছ থেকে কিরগিজ ভাষায় সহজ গালি শিখেছে। আজ তা রশিদ এর উপরে প্রয়োগ করবে বলে নিশ্চিত করল। হাতে কি? রশিদের কণ্ঠস্বর মোটা লাগল। জি, খেজুরের রস। ছোট্ট দাদারা খেতে চেয়েছে, তাই এনেছি গু। সবাই ঘুম থেকে উঠেছে। ফারদিনা আপা এখনো উঠে নাই। আমি তাকে জেগে তুলব? আমি বলেছি জাগাতে? না, আজ সবাই একসাথে খাবার খাব। আমার ছেলেদের ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, আমার মেয়েকে ডাকতে ভুলিস না যেন। আজ্ঞে, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলবো? বল। কুদ্দুস আশেপাশে দেখল। কোথাও আজমাত আছে কিনা দেখছে। সে তার ভাষা নিশ্চয়ই বুঝে ফেলবে। ফারদিনাও নেই, সেও হয়তো বুঝে ফেলত। কি হল, চুপ করে আছিস যে? কিরগিজ ভাষায় একটা কথা বলবো। বলি? তুইও এই ভাষা শিখেছিস? হু। রশিদ অস্পষ্টভাবে বলল, এই বিলাতি দেখছি আমার পুরো বংশ বিলাতি করে ফেলবে। সাংঘাতিক। শিগগিরই কিছু করতে হবে। তুই চুপ করে আছিস কেন বলগু? সেন আকমাক আঙ্কো আকিলসি সিনঘ।
রশিদ কিঞ্চিত অবাক হল। হাতের ছড়িটা ঘোরাল মেঝের উপর। গলা পরিষ্কার করে বলল, এটার অর্থ কি? এটার অর্থ আপনি চালাক, সৎ, জ্ঞানী একজন মানুষ। নিজেকে খুব বেশি চালাক মনে করিস না। যা এখন রস রেখে চা নিয়ে আয়, কুদ্দুস চলে যায়। গতকাল আজমাত আদিবের সাথে আলিমনগর গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছে। আদিবের থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু জেনেছে। সেগুলো খাতায় লিখে রেখেছে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। রশিদ রাতে হিসাব নিকাশ করেন। তার মতে হিসাব নিকাশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত। হিসাব নিকাশ শেষ করে শুতে যাওয়ার সময় আজমাতের ঘরের দিকে চোখ পড়েছিল। সে সজাগ আছে। রশিদ তার ঘরে গেলেন। আদবের সাথে আজমাত বসা থেকে উঠে দাঁড়াল। বলল, আপনি আমার ঘরে? রশিদ কঠিন গলায় বলল, আমার অতিথি কেমন আছে এটা জানতে এসেছি। তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? না, বরং আমার বেশ ভালোই লাগছে। ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ। এখানকার সবাই খুব ভালো। সবাই ভালো না, এটা ভুল বললে। কার মনের ভেতরে কি আছে সেটা আমরা জানি না। আজমাত রশিদের সাথে আর কথা বাড়ায়নি। বিচিত্র গলায় কথা বলছিল। ভেতরে কোনো কারণে রাখছিল। দমন করার চেষ্টা করছিল। আজমাত কিছু লিখছিল। রশিদ বলল, তুমি বোকা, গর্ধুপ, বুদ্ধিহীন। আজমাত ভ্রু উঁচিয়ে তাকাল। রশিদ বলল, তোমাকে বলিনি। এই কথাটুকু আমাকে তোমার ভাষায় অনুবাদ করে দাও। আজমাত হেসে বলল, সেন আকমাক আঙ্কো আকিলসি সিনগ। রশিদ কুদ্দুসের কথার অর্থ জানে। কিরগিজ ভাষায় তাকে বোকা লোক বলেছে। ওর কথা বুঝে ফেলেছে, জানলে কুদ্দুস জিতে যাবে। সবসময় কোনো না কারণে তিনি কুদ্দুসকে গালমন্দ করতেই থাকেন। বেচারা আজ বিদেশি ভাষায় গালি দিয়ে শান্ত হয়েছে। রশিদ রাগ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হল। রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগল। কুদ্দুস চা নিয়ে এলো। চায়ে চুমুক দিল রশিদ। সবকিছু ঠিকঠাক আছে। তিনি মিথ্যা বলেন না কখনো। নয়তো চায়ে চিনি কম, দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দ করা যেত। ও বেঁচে গেছে। রশিদ দৃঢ় কণ্ঠে বলল, সবাইকে ডেকে নিয়ে আয়। একসাথে বসে খাবার খাওয়া যাবে। আজ আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে। তুই কি চাস আমি অশান্তিতে থাকি? তা কখন বললাম? আপনি আমার সব কথায় দোষ ধরেন। এত দোষ ধরা ভালো না। কোনটা ভালো কোনটা খারাপ এখন তুই আমাকে শিখাবি? রশিদের মেজাজ বিগড়ে গেল। সকাল থেকেই রেখে আছেন। মাত্রই রাগটা কমেছিল, এখন আবার বেড়ে গেছে। কুদ্দুস কিছু না বলে ফারদিনা সহ সবাইকে ডেকে নিয়ে আসছে। জেবুন্নেছার মুখে হাসি নেই, হতাশ দেখাচ্ছে। কপালে একটা টিপ পড়ত, আজ টিপ নেই। নিষ্প্রাণ দেখাচ্ছে। খাবার টেবিলে বসেছে সবাই। ওয়ালনাট কাঠের তৈরি টেবিল। নতুন বানিয়েছে, দেখতে বেশ সুন্দর। টেবিলের উপর কয়েক পদ খাবার সাজানো। খাবার রান্না করেছে ঝিলমিল। ওকে সাহায্য করেছে দুজন দাসী। ঝিলমিল এর রান্নার হাত ভালো। যে কোনো মাংস রান্না স্বাদ হয়। তালুকদার বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত। সকালে সবাই হালকা খাবার খান, কিন্তু তারা ভাত খান, সাথে হরেক রকম তরকারি। টেবিলের এ প্রান্তে রশিদ, উপর প্রান্তে জেবুন্নেছা, দুপাশে আদিব ও তার 3 ভাই। আদিবের সামনে বসা ফারদিনা। রশিদ সর্ষে ইলিশ থেকে 1 পিচ মাছ নিল। তার পছন্দের খাবার। অন্য কারো দিকে তাকাল না। খেতে শুরু করল। সালাদ হিসেবে রাখা হয়েছে টাটকা টমেটো আর শসা। রশিদ শসায় কচরমচর করে কাম দিল। রাগ সব শসার উপর দেখাচ্ছে। ফারদিনা বলল, আব্বা, বৃহস্পতিবার হলেই আপনি রেগে থাকেন। রাগের কারণ আমি জানি না। আমার উপর রাগ দেখাতে পারেন, শসার উপর দেখাচ্ছেন কেন? চুপ, বেয়াদব মেয়ে। বিরক্ত করছিস কেন? চুপচাপ না, খাবার খেয়ে নে। খেতেই আছি। আপনার মতো রাগ দেখিয়ে খাচ্ছি না। আমার মাথা আছে। যার মাথা আছে তার চিন্তা আছে। যার চিন্তা আছে তার রাগ আছে। আমি রাগ দেখাচ্ছি? তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না গি। ফারদিনা কথা না বাড়িয়ে সুটকির হাঁড়ির দিকে হাত বাড়াল। সুটকির তরকারি দিয়ে ভাত মাখাতে শুরু করল।
আদিব, রায়ান, আরিব, সায়েম সবাই একে অন্যের সাথে চাওয়াচাওয়ি করল। জেবুন্নেসা ভ্রু আধভাঁজ করে বলল, তুই শুটকি কবে থেকে খাওয়া শুরু করলি? তোর জন্য শুকনো মাছ খাওয়া ঠিক নয় গি। রশিদ বিচিত্র গলায় বলল, তুই শুটকি কেন খাচ্ছিস? রেখে দে, মাছ নে গি। আব্বা, শুটকি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। শক্তি বাড়ে, শক্তি বাড়ে। তুই আমাকে গান দিচ্ছিস, খুব বড় গানি হয়ে গেছিস। বেয়াদব মেয়ে, চুপচাপ খাবার খা। আমি তো চুপচাপ খাচ্ছি, তুমি চুপচাপ খাচ্ছ না, বেহুদা ঝগড়া করছো। আদিব ফারদিনাকে ইশারায় চুপ করতে বলল। ফারদিনা হাসল। রশিদ জেবুন্নেসাকে লক্ষ্য করে বলল, দেখেছিস, আজকাল আমার মেয়েও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছে। ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম। জেবুন্নেসা হতাশ ভূমিতে বলল, মা না থাকলে মেয়েরা বেয়াদব হয়। কোথায় কিভাবে কথা বলতে হবে জানে না ই। ফারদিনা বলল, ফুফু, তোমাকে তো দাদুই বড় করেছে। তোমার সংসার ভাঙল কেন? তোমার শাশুড়ি, স্বামী তোমার দোষ দিয়েছে গি। জেবুন্নেসা রাগে গজগজ করতে করতে বলল, দেখেছিস ভাই, আজকাল ওর ময়ূরের পালক গুজিয়েছে, বড্ড সাহস বেড়েছে। যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর। রায়ান বলল, তোমরা আজকের দিন হলেই ঝগড়া কর কেন? মনে হয় শয়তান আজই ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া মাত্রই তোমাদের উপর ভর করেছে। তোর বোনকে সামলা। মুখে মুখে তর্ক করছে, বল রশিদ। ফারদিনা বলল, তর্ক তো মুখে মুখেই করতে হয়, হাত দিয়ে কেউ তর্ক করে? বলে চাপা স্বরে হাসল। আদিব হায় বলে মাথায় হাত ঠেকাল। রশিদ বলল, আজকাল ও নিশ্চয়ই বেয়াদব কারো সাথে মেলামেশা করছে তোদের আড়ালে। ওই বেয়াদবটাই ওকে এসব শেখাচ্ছে। খোঁজ নে বেয়াদবটাকে। ফারদিনা ভাত চিবুতে চিবুতে সুফিয়ান এর কথা ভাবল। সে বেয়াদব না, আদব কায়দা ভালো করেই জানে। তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে। আগের মতো কাউকে ভয় পাচ্ছে না, কথা পেটে চেপে রাখছে না, যাকে যা ইচ্ছা বলে দিচ্ছে। আদিব রশিদ এর রেশ টেনে বলল, ঠিক বলেছেন আব্বা, ওই ঝিলমিল একদম সুবিধার নয়, বেশ চালাক আর চঞ্চল। আমি ওর সাথে কথা বলবো বলে আদিব ফারদিনাকে চোখ মারে। ফারদিনাকে বাঁচিয়ে দিয়েছে, যাতে কেউ তার উপর নজর না রাখে। কুদ্দুস আজমাতের ঘরে খাবার দিয়ে এসেছে। রশিদ বলল, ও আজমাতকে বলবি এরপর থেকে আমাদের সাথে খেতে। ও এখন আমাদের একজন। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব শিক্ষিত এবং জ্ঞানী। ফারদিনা বলল, কিরগিজ বসবাস করলেই শিক্ষিত আর জ্ঞানী হয় না, কৃষকরাও শিক্ষিত এবং জ্ঞানী হয়। এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয়। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে দেখলেই আমার গা জ্বলে উঠছে। ফারদিনা দ্বিধা না করে উঠে গেল। জেবুন্নেসা মনে মনে বলল, এই মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফারদিনার পেছন পেছন আসল কুদ্দুস, হাতে একটা চিঠি। আজমাত পাঠিয়েছে। ফারদিনাকে চিঠিটা দিতে দিতে বলল, আপনার জন্য আজমাত সাহেব পাঠিয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে। আস্তে ধীরে খুল। প্রতিটি চিঠির শুরুতে প্রিয় লেখা থাকে। প্রিয় লেখা নেই, দরকারি কথাটুকু লেখা। দরকারি কথাটুকু হলো, সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আমি আজ প্রথম শিমুল গাছ দেখেছি, তুলা দেখেছি। এখানে আসার পর তোমার সাথেই ঘুরতে ভালো লাগছে, অন্য কারো সাথে নয়। ইতি, আজমাত। অদ্ভুত, চিঠির শুরুতে প্রিয় নেই, শেষে ইতি আছে। কিরগিজস্তান লোকগুলো অদ্ভুত হয়। কুদ্দুস বলল, একটা কথা বলি। তোর আবার কি কথা? আজ কথা শুনতে শুনতেই শেষ। বল। আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কিনা কিছুই জানালেন না। আমি অপেক্ষায় আছি। যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারায় বোঝালেই হবে। আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝব আপনি রাজি। ফারদিনা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা জানাব। কুদ্দুস চলে যায়। একই সময় হাজির হল আদিব। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। চেয়ারে আরাম করে বসল। সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, তখন তোকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস? কেন? বাকস্বাধীনতার জন্য। প্রতিটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, নিজের মতো ঘুরতে, সময় কাটাতে, সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে। তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। সম্মান খুব গুরুত্বপূর্ণ জিনিস।
সবকিছু ভেবেচিন্তে করতে হয়, যাতে কলঙ্ক আমাদের ছুঁতে না পারে। সিগারেট টানতে শুরু করল। ফারদিনা আদিবকে ক্ষীণ দৃষ্টিতে দেখছে। সৌন্দর্যের দিক থেকে আদিব ভাই নিখুঁত। ধনসম্পত্তি কি নেই তার? তারপরও তার প্রেম সফল হয়নি। আদিব ভাই একটু আধটু আন্দাজ করতে পেরেছে ফারদিনা আজকাল সুফিয়ান এর সাথে মেলামেশা করছে। ফারদিনা তার ভাবনা প্রমাণ বাতিত নিশ্চিত করল। মুখ ফুটে কি জিজ্ঞেস করবে, তুমি কি সবটা জেনে গেছ? না, সে কিছুই জানে না। জানলে সময় নিত না। বলে ফেলত। আদিব ভাই তাকে কিছু বলার জন্য সময় নেন না। ফারদিনা নিচু স্বরে বলল, ভাই তুমি কি চাও আমি সুখী হই? প্রতিটা ভাই চায় তার বোন সুখী হোক। তুমি আমার জন্য কেমন ছেলে আশা কর, সে দেখতে কেমন হবে, তার অর্থসম্পত্তি? আদিব দু হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে ঝুঁকে বলল, অর্থসম্পত্তি দিয়ে মানুষ সুখী হতে পারে না, পূর্ণতা আনতে পারে না। অর্থ যতটুকু হোক, মনের অর্থের দিক থেকে বড় হতে হবে, চরিত্রবান হতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। আদিব অর্থসম্পত্তির কথা বলেনি, সঠিক সৎ জ্ঞানের কথা বলেছে। সুফিয়ান ঠিক তার চাওয়া ছেলের মত। ফারদিনা আড়ালে হাসল। সুফিয়ান তার জন্য উপযুক্ত। রশিদ এবং তার বাকি 3 ভাই এই সম্পর্ক এত সহজে মানবে না। আদিব ভাই ঠিক রাজি করিয়ে নিবে। ফারদিনা পুনরায় চেপে হাসল। সিগারেট শেষ পর্যায়ে। 2 টান দিলেই শেষ। আদিব শেষ 2টো টান দিল না, অ্যাশট্রেতে রেখে দিল। পুনরায় একটি ধরাল। ফারদিনা কৌতূহল নিয়ে বলল, তুমি পুরো সিগারেট শেষ না করেই ফেলে দিলে কেন? ওটা আর টানতে ভালো লাগছিল না, তাই নতুন ধরালাম। ভাই, মানুষ ও কি তেমন, কারো সাথে দীর্ঘদিন মিশতে মিশতে এরপর আর ভালো লাগে না তাকে, নতুন কারো খোঁজ করে। আদিব সোজা হয়ে পায়ের উপর পা তুলে বসে বলল, সমাজে একরকম অনেক মানুষ আছে যারা এক মানুষে, এক পোশাকে, এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না। ফারদিনার মনটা বিষিয়ে উঠল। সুফিয়ান এর সাথে সে দীর্ঘদিন ধরে সময় কাটাচ্ছে। সেও যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হব মানে? আমি ওই ধরনের ছেলেই না। আমার 100টা রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো। কথাগুলো বলল সুফিয়ান তার 4 জন নতুন কৃষকদের সাথে। ঘরের সামনে উঠোনে তারা বৈঠকে বসেছে। কৃষি কাজ করে ওদের কেমন লাগছে জিজ্ঞেস করছে। অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে। বদরু ও হাবলু ফসল চাষের জন্য বেশ খানিকটা জমি উপযুক্ত করেছে। মাঝে মধ্যে সোলেমান বলে, রাতে আমি একা একা গ্রামে টহল দেই, অনেক চুরি করার সুযোগ পাই। তোরাও একদিন চল, আমরা আবার চুরি করি। কৃষি কাজ দিয়ে পেট ভরবে না। জবাবে বাকিরা বলেছিল, আগে দেখি কি হয় না হয়। সোলেমান বলেছিল, ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে, ওর কাজ সম্পন্ন হয়ে গেলে আমাদের ঠেলে ফেলে দিবে। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। আজ বৈঠকের শেষ পর্যায়ে এসে বদরু জিজ্ঞেস করেছে, সুফিয়ানকে, আপনি যদি পরিবর্তন হয়ে যান আমাদের ফেলে দেন? সুফিয়ান ভরসা সূচক জবাব দিয়েছে। সুফিয়ান কিছু টাকা বের করে ওদের 4 জনকে দিল। ওরা টাকা নিয়ে বেশ খুশি হল। একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। সুফিয়ান বলল, সবাই খুশি তো? অনেক খুশি, সবাই একসাথে বলল। সুফিয়ান মৃদু হাসল। এখন চল, সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যাই। গতকাল ওনার মেয়ে মারা গেছে, সবকিছু ঠিকঠাকভাবে করতে পারল কি না জেনে আসি। লাল মিয়া কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল, কোন মজিদ? ওই যে কালা গায়ের রং, মধ্যম বয়স্ক বেটে, আপনার খেতেই তো আজ করে, তার কথা বলতেছেন? হ্যাঁ। লাল মিয়া বলল, ওনার মেয়ে গতকাল মরছে মানে কি? ওনার একটাই তো মেয়ে ছিল, 10 বছর আগে মারা গেছে। আমি নিজের হাতে কবর খুঁড়ছিলাম। রহস্য ধীরে ধীরে উন্মোচন হবে। হুট করে ছোট করে শেষ করলে জগাখিচুড়ি হয়ে যাবে। ধৈর্য ধরে পাশে থাকুন।